এটা শুধু কিছু সংখ্যা বা ডেটার গল্প নয়, এটা একটা গভীর সংকট, একটা চলমান সংকট যা আমাদের সমাজের একেবারে ভেতরে লুকিয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ভারতের সেই হারিয়ে যাওয়া কন্যাদের কঠিন বাস্তবতার দিকেই নজর দেব। 2025 সাল, বছরটা জুড়ে এই খবরগুলো যেন থামার নামই নিচ্ছে না। হরিয়ানা থেকে কর্ণাটক, একের পর এক হেডলাইন। আন্তরাজ্য চক্র ফাঁস হচ্ছে, যারা লিঙ্গ নির্ধারণের মতো এক ভয়াবহ অবৈধ ব্যবসা চালাচ্ছে। আর ভাববেন না যে এই সংকট শুধু দূর দূরান্তের কোনো গ্রামে ঘটছে। না, একেবারে দেশের রাজধানীতে, দিল্লিতেই টানা 4 বছর ধরে মেয়েদের সংখ্যা কমছে। এটা কিন্তু এক ভয়াবহ ভবিষ্যতের দিকেই ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। রাজ্যগুলোর কাছে জবাব চাওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতিটা এমন হলো কেন? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একবার ভাবুন, কর্ণাটকে একজন মা যার আগে থেকেই 3টে মেয়ে আছে, তিনি গর্ভপাত করাতে গিয়ে একটা পুরো চক্রের খোঁজ পাওয়া গেল। আবার হরিয়ানা বা আহমেদাবাদের গেস্ট হাউসে লুকিয়ে অবৈধ ক্লিনিক চালানো হচ্ছে। বোঝাই যাচ্ছে এই অপরাধ সমাজের কতটা গভীরে ছড়িয়ে পড়েছে। আর এখানেই একটা অদ্ভুত বিরোধাভাস তৈরি হচ্ছে। একদিকে সরকারিভাবে সাফল্যের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে মাঠের বাস্তব চিত্রটা কিন্তু একেবারে অন্য একটা গল্প বলছে। এই দুটো দিক একবার দেখুন। একদিকে গভর্নমেন্ট বলছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10 বছর ধরে দারুণ সাফল্য এসেছে, লিঙ্গানুপাত নাকি কিছুটা হলেও ভালো হয়েছে। আর অন্যদিকে ঠিক সেই একই সময়ে বড় বড় আন্তরাজ্য চক্র ধরা পড়ছে, খোদ দিল্লিতে মেয়েদের সংখ্যা কমছে, আর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে আসরে নামতে হচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে দুটো বিপরীত চিত্র, এর মধ্যে সত্যিটা কোনটা? যদি সত্যিই উন্নতি হচ্ছে, তাহলে এই ভয়ঙ্কর অপরাধগুলো কেন এখনও রমরমিয়ে চলছে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের আইনের মধ্যেই। এই অপরাধটা রোখার জন্য কিন্তু আইন আছে, বেশ পুরনো, 1994 সাল থেকে একটা শক্তিশালী আইন। কিন্তু তাহলে সমস্যাটা হচ্ছেটা কোথায়? চলুন সেটাই দেখি। আইনটা কিন্তু একেবারে সোজা সাপটা আর স্পষ্ট। উদ্দেশ্য একটাই, প্রযুক্তির যেন অপব্যবহার না হয়, কন্যাভ্রূণ হত্যা যাতে বন্ধ করা যায়। কিন্তু কাগজে কলমে যা আছে, বাস্তবে কি তাই হচ্ছে? এই সংখ্যাটার দিকে একবার তাকান, মাত্র 617। ভাবা যায়? যে দেশে প্রতি বছর প্রায় 2.5 কোটি শিশুর জন্ম হয়, সেখানে 25 বছরে একটা এত গুরুত্বপূর্ণ আইনের অধীনে সাজা পেয়েছে মাত্র 617 জন। এটা থেকেই তো স্পষ্ট হয়ে যায় যে আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে ঘাটতিটা ঠিক কতটা বিশাল। আর এই ছবিটা তো আরও ভয়াবহ। দেশের 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 18টা, ঠিক অর্ধেক, সেখানে এই আইনের অধীনে একটাও মামলা দায়ের হয়নি। দেশের অর্ধেক অংশে এই আইনটার যেন কোনো অস্তিত্বই নেই। বিশেষজ্ঞরাও কিন্তু ঠিক এই দিকেই আঙুল তুলছেন। যেমন ধরুন গাইনিকোলজিস্ট ডক্টর নীলম সিং, তিনি বলছেন আইনটা কিন্তু শক্তিশালী, সমস্যাটা আইনে নয়। আসল সমস্যা হলো এই আইনটা প্রয়োগ করার জন্য যে রাজনৈতিক আর প্রশাসনিক সদিচ্ছা দরকার, সেটারই অভাব। তার সমস্যাটা আইনের থেকেও অনেক অনেক গভীরে। তো আইনের প্রয়োগ হচ্ছে না, এটা তো বুঝলাম, কিন্তু কেন হচ্ছে না? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সামাজিক ব্যাধি। আর এর সাথে যখন প্রযুক্তি আর অর্থনীতি মিশে যায়, তখন পরিস্থিতিটা আরও অনেক জটিল হয়ে ওঠে। দেখুন, স্বাভাবিকভাবে প্রতি 1000 জন ছেলের জন্মালে প্রায় 952 জন মেয়ের জন্ম হওয়ার কথা। এটা প্রকৃতির নিয়ম। কিন্তু ভারতে এই সংখ্যাটা কত? মাত্র 917। আপাতদৃষ্টিতে হয়তো ব্যবধানটা খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু এই ছোট ব্যবধানটার আড়ালেই লুকিয়ে আছে লক্ষ লক্ষ হারিয়ে যাওয়া কন্যা সন্তানের এক মর্মান্তিক সত্যি। আর এই ডেটাটা, এটা সম্ভবত সবচেয়ে শকিং। যে পরিবারে প্রথম সন্তান মেয়ে, সেখানে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই অনুপাতটা কমে যায়। কিন্তু যদি পরপর 2টো মেয়ে হয়, তাহলে তৃতীয় সন্তানের ক্ষেত্রে কি হয় জানেন? প্রতি 1000 জন ছেলের অনুপাতে মেয়ের সংখ্যাটা নেমে আসে মাত্র 178-এ।
হ্যাঁ, ঠিকই শুনছেন, ১৭৮। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় আমাদের সমাজে পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষাটা কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর। নারী অধিকার কর্মী বর্ষা দেশপাণ্ডে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, দেখুন, প্রযুক্তি, সে আল্ট্রাসাউন্ড হোক বা আইভিএফ, সেটা তো বাজারে আসে মুনাফার জন্য, লাভের জন্য, নৈতিকতার কথা ভেবে নয়। আর ঠিক এই প্রযুক্তিকেই একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে লিঙ্গ বেছে নেওয়ার জন্য। তাহলে আসল কারণগুলো কি কি? একদিকে রয়েছে অর্থনৈতিক চাপ, সম্পত্তিতে মেয়েদের অধিকার নেই, তাই তাদের মূল্য কম। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাজার হাজার আইভিএফ ক্লিনিক, যেগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেগুলো লিঙ্গ বেছে নেওয়ার নতুন রাস্তা খুলে দিয়েছে। আর এই সব কিছুর মূলে কি? সেই পুরনো গভীর সাংস্কৃতিক গোড়ামি, যে আজও ভাবে পুত্রসন্তানই বংশের বাতি জ্বালাবে। তাহলে সব মিলিয়ে এটা শুধু একটা আইন বা নীতির ব্যর্থতার গল্প নয়, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা আমাদের গোটা সমাজের এক গভীর নৈতিক পরাজয়ের প্রশ্ন। অ্যাক্টিভিস্টরা একটা খুব কঠিন কিন্তু বাস্তব কথা বলেন। কথাটা হলো, অনাগত কন্যার সন্তান ভোটার নয়। আর যেহেতু তারা ভোটার নয়, তাই তাদের সুরক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোরও তেমন কোনো তাগিদ থাকে না। সোজা কথায়, যেখান থেকে কোনো নির্বাচনী ফায়দা নেই, সেখানে অধিকার রক্ষার সদিচ্ছাও সাধারণত দেখা যায় না। আবারও বর্ষা দেশপাণ্ডের একটা কথা বলি, যেটা হয়তো এই পুরো আলোচনার সার। তিনি বলছেন, আমাদের কন্যারা অনিরাপদ কারণ বাঘ তাদের খাচ্ছে না, তারা অনিরাপদ কারণ আমরা তাদের মূল্য দিই না। এর চেয়ে স্পষ্টভাবে হয়তো আর বলা যায় না। তো এ আলোচনাটা কোনো উত্তর দিয়ে শেষ হচ্ছে না, বরং একটা প্রশ্ন রেখে শেষ হচ্ছে। যখন কোনো সমাজের হাতে তার ভবিষ্যৎ প্রজন্মকে বেছে নেওয়ার প্রযুক্তি চলে আসে, তখন সেই পছন্দগুলোই কিন্তু সেই সমাজের মূল্যবোধের আয়না হয়ে দাঁড়ায়। আমাদের পছন্দগুলো আমাদের সমাজ সম্পর্কে কি বলছে?